নাই। বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান তাহলে হাসিনার মতো পালায় না বলে পালায় যেতে হবে এবং মুখ দেখানোর জায়গা পাবেন না। একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই। আজকে আপনারা জায়গায় চোরা করতে হামলার চেষ্টা করেন। এইটা এনসিপি, এইটা জুলাইয়ের 24-এর আন্দোলন থেকে রক্ত থেকে গড়ে ওঠা দল। এইটা কোনো সাধারণ দল না, এটা কোনো কিংস পার্টি না, এটা মানুষের রক্তের উপর দাঁড়ায় গঠিত হয়েছে। মানুষের গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করেন সেই হাতকে কিভাবে প্রতিহত করা হয় সেটা এই জনগণ জানে। এই জনগণ রক্ত দিয়ে দল তৈরি করেছে, এটা কোনো সাধারণ দল না। আপনারা মনে করবেন না যে চুপ আছি বলে আপনাদেরকে কিছু বলবো না। আমরা বাংলাদেশের স্থিতিশীলতা চাই, আমরা এই জন্য কিছু বলি না। গণভোটের সাথে বেইমানি করেছেন জনগণ, গণভোটে রায় দিয়েছে, সেই রায়ের সাথে বেইমানি করেছেন। এখন আওয়ামী লীগের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে জনগণের উপর সেই একই অত্যাচার শুরু করেছেন। আজকে যদি এইখানে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের সাথে এখানে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হবে। সেই চিন্তা যদি আপনারা না করেন, মানুষকে যদি মানুষ হিসাবে না দেখে দল হিসাবে দেখেন, তাহলে আপনাদের অবস্থা কি হবে ভেবে দেখেন। কোথায় যাবেন ভেবে দেখেন। আওয়ামী লীগের ইন্ডিয়া ছিল, আপনাদেরকে কোন দেশ জায়গা দেবে ভেবে দেখেন। একইভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান তাহলে কোন গুহায় ঢুকবেন সেটাও ভেবে দেখেন। তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি এই সন্ত্রাসীগুলোকে পালেন, এই সন্ত্রাসীগুলোকে আমাদের উপর লেলিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চেয়ার নিয়ে আপনাকে ভাবতে হবে। এই সন্ত্রাসী পেলে আপনি রাজনীতি করতে পারবেন না। এই সন্ত্রাসীগুলোকে আপনারা অনলাইনে লেলিয়ে দেন নারীদের উপরে, এই সন্ত্রাসীগুলোকে আপনারা রাস্তার মোড়ে মোড়ে লেলিয়ে দেন। সন্ত্রাসী হয়ে কোন রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। ভাইরা আমার, রক্ত দিয়ে গড়া বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিচ্ছে। বোনেরা আমার এসছেন, অনেক ধন্যবাদ। আপনাদের ভাইরাই মারা গেছে রাস্তায়, আপনাদের ভাইদেরকেই ভ্যানে করে লাশের উপর লাশ ফেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার ভাই ইয়ামিনকে সেই এপিসি ট্যাঙ্কের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তারা আমাদের সন্তান, আমাদের ভাই। সেই পুরনো রাজনৈতিক প্রথায় যদি ফিরে যেতে চান তাহলে আপনাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে এবং আপনারা বাধ্য হবেন এইভাবে পালায় যেতে। ভাইরা, লাস্ট কথা বলি, যে দলই করেন না কেন, এখানে অনেক দল আছে। দেশকে পরিবর্তন করতে হবে, দেশকে বদলাইতে হবে। যদি না চান যে আপনাদের সন্তানরা আবার বিচার সংস্কারের দাবিতে রাস্তায় নামবে আর পুলিশ গুলি করবে, যদি আপনারা না চান যে আপনাদের মেয়ে মায়েদেরকে বোনদেরকে হেনস্থা করবে, তাহলে দেশকে বদলাইতে হবে। আপনার সন্তানের জন্য চাকরি পাইতে হলে দেশকে বদলাইতে হবে। পুলিশের থানায় গিয়ে নিজের অধিকার আদায় করার জন্য দেশকে বদলাইতে হবে। নিজের অধিকার বুঝায় নেওয়ার জন্য দেশকে বদলাইতে হবে। আজকে এনসিপি সেই দেশ বদলানোর কথা বলতেই আপনাদের কাছে আসছে। আমরা দেশ বদলানোর কথা বলতে চাই, আমরা নতুন দেশ গঠনের কথা বলতে চাই, যে এই দেশে আর কেউ কাউকে কোনো ভাইকে জীবন দিতে হবে না। সো আপনারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের সাথে থাকবেন। এই গণভোটের রায় বাস্তবায়ন হলে বাংলাদেশের পরিবর্তন হবে। গণভোটের রায় বাস্তবায়ন হলে বাংলাদেশের সন্তানেরা চাকরি পাবে। আজকে বাংলাদেশের বেকাররা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, অথচ তারেক রহমান তার দলীয় লোকজনকে নিয়ে বসিয়ে বেতন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আজকে আমাদের ভাইরা চাকরি পাচ্ছে না, অথচ অনলাইনে নোংরা কথা বলে গালিগালাজ করে চাটাচাটি করে যেসব ছেলেরা অনলাইনে যারা মদ উৎপাদন করছে তাদেরকে আপনি নিয়ে রাজনৈতিক বসানোর জায়গা দিচ্ছেন। তো আমাদের ভাইদের চাকরি নিশ্চিত করেন। ভাইরা আমার, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আরো আপনাদের সাথে অনেকক্ষণ থাকতে পারলে, কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের আরো ভাইরা আছে, তাদের সকলের কথা আমরা শুনবো। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু।
আপুকে এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসছেন। আমরা শুধুমাত্র তার টক শো শুনেছি, যার টক শো শুনে আমরা রাজনীতি শিখি, যার যুক্তি খণ্ডনকে খণ্ডিত করবে এরকম লোক কমই আছে। আমাদের ভাই ছোট আত্মসার যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম। প্রিয় গাংনীবাসী, যারা অধীর আগ্রহ নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেছেন, তাদের সবাইকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা এই জুলাই মাসে সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আমাদের এই দলের বহর নিয়ে যাচ্ছি এবং আপনাদের সাথে আন্তরিকভাবে আমাদের মোলাকাত হচ্ছে। এতে করে আমরা যেমন বিপুলভাবে উৎসাহিত হচ্ছি, এর পাশাপাশি আপনাদের সাথে আমাদের এক ধরনের মত বিনিময় হচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় এরকম বিপুল উৎসাহ নিয়ে আপনারা আমাদের জন্য অপেক্ষা করে আছেন এবং এটা প্রমাণ করে বাংলাদেশে মানুষ পরিবর্তন চায়, বাংলাদেশের মানুষ তরুণদের উপর আস্থা রাখতে চায়। সাভারে যখন আমাদের এবারের জুলাই পদযাত্রা সাভার দিয়ে শুরু হলো, সেখানে বোমা হামলা করার চেষ্টা হলো, বোমা হামলা করলেন। এখানে গাংনীতে আমাদের কুশপুত্তলিকা আপনারা ঝুলিয়ে দিলেন। আপনারা ভেবেছেন এগুলো করলে মানুষ আসবে না, মানুষ ভয় পেয়ে ঘরে বসে থাকবে। যারা ভোরবেলা কিংবা রাতের অন্ধকারে এই কাজগুলো করেছেন, জনশূন্য রাস্তায় জঙ্গিদের মতো মুখোশ পরে যারা আমাদের কুশপুত্তলিকা দাহ করছেন কিংবা কুশপুত্তলিকা গাছের ঝুলিয়ে দিচ্ছেন, তারা এই জমায়েত দেখে যান। বাংলাদেশের জনগণ আপনাদেরকে আর ভয় পায় না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ভয় পায় না। বাংলাদেশের জনগণ সন্ত্রাসী ছাত্রলীগকে ভয় পায় না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, 2 বছর আগে বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশের জনগণ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন শাসক, কোন দল তাদের সমস্ত দল নিয়ে পাশের দেশে পালিয়ে গেছে। বাংলাদেশ ইতিহাসে আর কখনো এমন ঘটে নাই। এদেশে এরশাদের পতন হয়েছে, এদেশে এমনকি বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু কাউকে দেশ ছাড়তে হয় নাই। একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এই কথাটা বারবার এই কারণে আমরা মনে করিয়ে দেই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বলতো যে তারাই বাংলাদেশের কারিগর, তারাই বাংলাদেশের নির্মাতা এবং তারা নাকি পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না বলে সবার আগে নিজের পরিবার সহ নিজের দলকে বিপদে রেখে, দলের অসংখ্য অবুঝ নেতাকর্মীদেরকে বিপদে রেখে যারা ভারতে পালিয়ে গেছে, সেই ব্যক্তির নাম, সেই পরিবারের নাম শেখ হাসিনা এবং শেখ পরিবার। এবং তারা এখন দিল্লির কোন এক অন্ধকার গুহায় থেকে গায়েবী হুঙ্কার দিচ্ছে আমাদের বিরুদ্ধে, তারা নাকি বাংলাদেশে আসবে। আমরা তো আপনাদেরকে বাংলাদেশ থেকে যাইতে বলি নাই। বাংলাদেশ থেকে গেলেন কেন? বাংলাদেশ থেকে গিয়ে এখন আবার বলছেন বাংলাদেশে আসবেন। আমরা খুব ভালো করেই জানি বাংলাদেশে আসার সাহস আপনাদের নাই। কারণ যতই এখানে এই গাংনীতে যতই আপনারা আমাদের কুশপুত্তলিকা ঝুলান না কেন, আপনারা মনে রাখবেন মানবতা বিরোধী অপরাধের দায়ে 1400 মানুষকে হত্যা করার দায়ে, 134 শিশুকে হত্যা করার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ফাঁসির দড়ি, বাংলাদেশের ফাঁসির দড়ি আপনাদের জন্য অপেক্ষা করছে। কাজে আমাদের কুশপুত্তলিকা ঝুলিয়ে লাভ নাই। আমরা জুলাই মাসের পর এটা আমাদের দ্বিতীয় জীবন, এটা আমাদের বোনাস জীবন। আপনাদের সমস্ত রাষ্ট্রযন্ত্র ওই হেলিকপ্টার থেকে গুলি করে আমাদেরকে দমায় রাখতে পারেন নাই, বাংলাদেশের জনগণকে দমায় রাখতে পারেন নাই। বরং পুলিশ অফিসার বলতে বাধ্য হয়েছিল, স্যার একটারে গুলি করি, একটা মরে, বাকিটি যায় না। এই বাকিটি যাবে না। এখানে এসে দেখে যান, যারা শহীদ হাদির উত্তরাধিকার, যারা শহীদ হাদির লেগেসি বহন করে, যারা শহীদ হাদির সাহসকে বুকে ধারণ করে, তাদেরকে ওইসব হুমকি ধামকি চোখ রাঙানো দিয়ে লাভ নাই। বাংলার ঘরে ঘরে শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি হাদি আজকে তৈরি হয়ে গেছে, তার প্রমাণ গাংনীর এই জমায়েত। কাজে যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, বেশি হুমকি দিলে গাংনীর গাঙে আপনাদেরকে ডুবানো হবে। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। মাদক ব্যবসায়ীদের এক সয়লাবে পরিণত করা হয়েছে। ঘরে ঘরে অলিতে গলিতে মাদক দিয়ে, এই সীমান্ত দিয়ে মাদক ঢোকে। কিন্তু বাংলাদেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি কিন্তু এইসব সমস্যাকে সমাধান করেন না। বরং আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে সীমান্ত দিয়ে ওই হিন্দুত্ববাদী ভারত, দিল্লি এবং পশ্চিম কলকাতার শাসকেরা বাংলাদেশে অবৈধ ভারতীয় নাগরিকদের পুশিং করছে। শুধু ভারতীয় নাগরিকদের পুশিং করছে না,
তারা মাদক পোষণ করছে, তারা বাংলাদেশের সীমান্তে মাদক ঢুকিয়ে দিচ্ছে এবং আমাদের তরুণ সমাজকে মাদকে বুদ করার একটা ষড়যন্ত্র তারা হাতে নিয়েছে। আমরা চেয়েছিলাম বাংলাদেশে চাকরি পাবে, বড় বড় গাল ভরা কথা বলে বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল, তারা বলেছিল 1.5 বছরের মধ্যে 1.5 কোটি চাকরি তারা দেবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকরির কোনো নাম নাই, সবার হাতে হাতে মাদক। আমরা ভেবেছিলাম আমরা নিরাপত্তা পাবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানের নামে বিএনপি তার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির কর্মসংস্থান করে দিয়েছে। সমস্ত জায়গায় এটাকে ভাই ঠিক করেন, কোনো দরকার নেই। তারা সমস্ত জায়গায় তাদের লোকেদের আপনারা দেখবেন যে মাটি, বালু, গাছ থেকে শুরু করে এমনকি খাল খননের মাটি পর্যন্ত তারা খেয়ে ফেলতেছে। এরকম এক খাই খাই স্বভাবকে তাদের পেয়ে বসছে। তাদের হলো 1000 বছরের ক্ষুধা। মুরব্বীরা বলে তাদের 1000 বছরের ক্ষুধা। এই 1000 বছরের ক্ষুধা নিয়ে তারা এখন ক্ষমতায় এসেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে তারা চাঁদাবাজ দিয়ে ভরে ফেলেছে। বক্তব্য আর খুব বেশি বাড়াবো না। বর্তমান সরকার শত হোক একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আপনারা সবাই ভোট দিয়েছেন, যদিও মেহেরপুরের মানুষেরা বিএনপিকে ভোট দেয় নাই। আপনারা কি বিএনপিকে ভোট দিয়েছেন? আপনারা বিএনপিকে ভোট দেন নাই, কারণ ভোটের আগেই বিএনপির খাসলত আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল এবং এই কারণে বিএনপি এই যে 2 জেলার একটা আসনও পায় নাই। কিন্তু তারা সারা দেশে অনেকগুলো আসন পেয়েছে এবং পাওয়ার পরে তারা ধরাককে সরাক জ্ঞান করছে। তারা এখন আমাদের মাথার উপর উঠে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে এবং তারা এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলীয় লোক নিয়োগ থেকে শুরু করে সমস্ত জায়গায় নিজেদের লোক বসানোর পায়তারা করছে। যাদেরকে আপনারা ভোট দিয়ে পরাজিত করেছেন তাদেরকে তারা জেলা পরিষদে বসাচ্ছে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ এগুলো হয়ে গেছে তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়ার জায়গা, এগুলো হয়ে গেছে তাদের পুনর্বাসনের জায়গা, অথচ স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ঠিক নাই। আমরা শুনতে পাচ্ছি গোয়েন্দা রিপোর্ট ভালো না, স্থানীয় সরকার নির্বাচন দিলে নাকি বিএনপির ভরাডুবি হবে। এই ভয়ে তারা এখন কিভাবে আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে সেই চিন্তা করছে এবং এই কারণে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের একজন দলীয় ব্যক্তিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় তারা ওখানে বসিয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, দলের ক্ষমতায় এসেছে মাত্র 6 মাস, এখনই দলীয় লোক অতিরিক্ত সচিব পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসানোর মানে হইল 3 বছর পরে তাকে পদোন্নতি দিয়ে সচিব বানাবে এবং তাকে দিয়ে তারা আগামী নির্বাচন কারচুপি করবে, ইঞ্জিনিয়ারিং করবে। এই কারচুপি করার, ইঞ্জিনিয়ারিং করার সমস্ত নীল নকশা জনাব তারেক রহমানের সরকার 6 মাসের মধ্যেই করা শুরু করে দিয়েছে। কিন্তু তারা ভুলে গেছে 14 সাল, 18 সাল, 24 সালের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে এখানে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, যেভাবে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলাম, তার পরিণতি হয়েছে তারা আজকে এখন দিল্লির অন্ধকার গুহায় বসে থেকে আমাদের বিরুদ্ধে গায়েবী হুঙ্কার দিচ্ছে। বিএনপির মনে রাখতে হবে, আপনাদের প্রধান নেতা লন্ডনে ছিলেন, আপনাদের দ্বিতীয় প্রধান নেতা শিলংয়ে ছিলেন। এই গণ অভ্যুত্থান না হলে শিলং থেকে আসতে পারতেন না, এই গণ অভ্যুত্থান না হলে লন্ডন থেকে আসতে পারতেন না। এখন গণ অভ্যুত্থান হওয়ার পরে আপনারা যদি মনে করেন সামনের নির্বাচন কারচুপি করবেন, আপনাদের জন্য কোনো দিল্লি আর অপেক্ষা করে নাই। তখন শিলংয়ে যেতে পেরেছিলেন, লন্ডনে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ আপনাদেরকে নির্যাতন করা হয়েছিল, আমরা আপনাদের সমব্যথী। কিন্তু এখন যদি আপনারা আবার নির্বাচন কারচুপি করা শুরু করেন, তখন তো বাংলাদেশের জনগণ বসে বসে দেখবে না, বসে বসে তো দেখবে না আপনাদের এই কারচুপি। কাজেই নির্বাচনের রাস্তা সুগম করেন, গণভোট বাস্তবায়ন করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন, সংস্কারগুলো বাস্তবায়ন করেন। এটাই হচ্ছে বাংলাদেশে সুষ্ঠুভাবে মানুষের মন জয় করে ক্ষমতায় থাকার একমাত্র রাস্তা। বক্তব্য আর বাড়াবো না। গাংনীবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা একটা নতুন দল, 1 বছর 4 মাস মাত্র বয়স, কিন্তু যে অকৃত্রিম ভালোবাসা আপনারা আমাদেরকে দেখিয়ে চলেছেন, এই ধারা আপনারা অব্যাহত রাখবেন। আপনাদের বুক ভরা ভালোবাসা এবং 2 হাত তুলে আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে এনসিপি যেগুলো এই বর্তমান সরকার মানুষের সাথে প্রতারণা করেছে, সেই জিনিসগুলো, সেই গণতান্ত্রিক সংস্কারগুলো, সেই ভালো ভালো আইনগুলো আমরা বাস্তবায়ন করব, আমরা সরকার গঠন করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় গাংনীবাসী, এই মুহূর্তে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, যিনি অস্ত্রের বিপরীতে দাঁড়িয়ে সাহসের সাথে অন্যায়ের সাথে যুদ্ধ করেছেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী আহসান জুনায়েদ।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী গাংনীবাসী, আপনাদের সামনে আসলে লম্বা লম্বা কথা তো বলার কিছু নাই। আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিছু জিনিস আপনাদেরকে স্মরণ করায় দিতে আসছি। সেই স্মরণটা হইল, আপনারা মনে হয় দীর্ঘ 12 ফেব্রুয়ারির পরে ভুলে গেছেন। আমরা গণভোটের মধ্য দিয়ে একটা রায় দিয়েছিলাম। আপনাদেরকে এটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? কি ভোট দিয়েছিলেন আপনারা গণভোটে? দেখবেন আমরা সবাই মিলে গণভোটের কথা বলছি, বারবার বলছি এই জন্য যে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, গণভোটের মধ্য দিয়ে আমি, আপনি, আমরা সবাই মিলে একটা অধিকার দাবি করছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে নতুন রাষ্ট্র গঠনের, পরিবর্তিত বাংলাদেশ গড়বার যে স্বপ্ন নিয়ে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো বসে জনগণের জন্য কিছু সংস্কার প্রস্তাবনা তৈরি করেছিল এবং সেই সংস্কার প্রস্তাবনায় আমরা কি বলবো সেই জন্য গণভোটের আয়োজন করা হয়েছিল। সেই গণভোটে আমরা সবাই মিলে ভোট দিয়েছিলাম। আপনারা কি ভোট দিয়েছিলেন? কি ভোট দিয়েছিলেন? এই জনগণ হা ভোট দিয়েছিল। বিএনপির জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নির্বাচনী সমাবেশে গিয়ে গণভোটে হা ভোট দেওয়ার কথা বলেছিলেন। আপনাদের মনে আছে সে কথা? কিন্তু হা ভোটের ফলে যা হওয়ার কথা তা পেয়েছেন? পেয়েছেন? বরং আমরা শুনছি বিএনপির নেতারা সংসদে বসে বলছেন নির্বাচন হবে কিনা এই ভয়ে তারা ভয়ে ভয়ে গণভোটের কথা বলেছেন। জনগণের সাথে তামাশা করে কিংবা জনগণের রায়ের সাথে ছলচাতুরি প্রতারণা করে রাষ্ট্র পরিচালনা করার জায়গায় বসে যদি জনগণের সাথে তামাশা করতে চান, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন। আমরা জনগণ রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত আছি। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ নিজেদেরকে বিকল্প হিসেবে দাবি করেছিল। আপনাদের মনে থাকবার কথা, হাসিনা বলেছিল হাসিনাবাদে কোনো বিকল্প নাই। এমনকি 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশের জনগণ এবং আমাদের মধ্যে ভীতি তৈরি হয়েছিল যে হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিংবা হাসিনা আমৃত্যু ক্ষমতায় থাকবে। কিন্তু বাংলাদেশের জনগণ রাজপথে রক্ত ঢেলে, জীবন দিয়ে, হেলিকপ্টারের গুলির সামনে কিংবা পুলিশ, র্যাব, রাষ্ট্রীয় বাহিনীর গুলির সামনে বুক পেতে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে হাসিনা মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে এবং হাসিনাকে জানের ভয়ে দিল্লিতে পালাতে হয়েছে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রকে বলতে চাই, দিল্লিতে বসে কোন হুমকি ধমকি দিয়ে বাংলাদেশের জনগণকে যারা ভয় দেখাতে চান, আরে সাহস থাকে তো বাংলাদেশে আসেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ফাঁসিতে ঝুলাবে। ফাঁসিতে ঝুলা ছাড়া আপনাদের আর কোন নিয়তি নাই। ফাঁসিতে ঝুলাই আপনাদের নিয়তি। একই সাথে বলতে চাই, বাংলাদেশের জনগণ আর ভারতের জনগণের সাথে কোনো শত্রুতা নাই, বরং ভারতের জনগণ বাংলাদেশের জনগণের বিপ্লবের মর্যাদা বুঝতে চায়। আপনারা জানেন দিল্লির সরকার জুলাই গণ অভ্যুত্থানকে মেনে নিতে পারে নাই। জুলাই গণ অভ্যুত্থান তাদের জন্য বেদনা, কারণ 2014, 18, 24 তিনটি নির্বাচন রাতের ভোটে, বিনা ভোটে, চুরির ভোটে নির্বাচন করে দিল্লির সরকারের সমর্থনে হাসিনা বাংলাদেশের উপরে যে জুলুম চাপিয়ে দিয়েছিল, সেই জুলুমের বিপরীতে বাংলাদেশের জনগণ যে গণ অভ্যুত্থান করেছে, তারই সাথে সুর মিলিয়ে ভারতের তরুণেরা, ভারতের বিপ্লবীরা, ভারতে আপনারা দেখেছেন বিপ্লব গড়ে তুলেছে। সেই বিপ্লবের দাবিতে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমরা বাংলাদেশে যে বিপ্লবের রচনা করেছি, বাংলাদেশ থেকে যে ভারতীয় ষড়যন্ত্রকারীদেরকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি, ভারত সরকারকেও বুঝতে হবে বিপ্লবীদের হৃদয় এক, বিপ্লবীদেরকে হুমকি ধমকি দিয়ে থামিয়ে দেওয়া যায় না। সুতরাং আমরা আপনাদের কাছে কথা বলতে এসেছি, গণভোটের অধিকার এনসিপির কোন দাবি না। গণভোটের দাবি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের দাবি না, বিএনপি কিংবা জামাতের দাবি না। গণভোট আমার আপনার অধিকার। গণভোটের ফলে যে রায় দিয়েছি সে রায় বাস্তবায়ন করা, সরকারের উপরে চাপিয়ে দেয়া আমাদের অধিকার। কারণ আমরা 70% জনগণ ভোট দিয়েছি এই বাংলাদেশের পরিবর্তনের লক্ষ্যে, নতুন বাংলাদেশ গড়বার লক্ষ্যে। সুতরাং এই সরকার গণভোটের রায় যদি মেনে না নেয়, আমরা বলছি ভালোই ভালোই মেনে নেন, নয়তো খারাপে খারাপে জুলাই গণ অভ্যুত্থানের মতো অবস্থা হবে। সুতরাং
অতি দ্রুত জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ রাষ্ট্র গড়ায় আপনারা অগ্রসর হন। জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব রাষ্ট্র গঠনে, একসাথে এগিয়ে যাব। কিন্তু জনগণের ইচ্ছার সাথে ছল চাতুরি প্রতারণা করলে পরে বাংলাদেশের জনগণ দাঁত ভাঙা জবাব দিতে জানে। আমরা প্রতিবাদী, প্রতিরোধ করেছি, সংগ্রাম করেছি, আমরা বিপ্লবী, আমরা ভয় পাই না, আমরা মৃত্যুকে ভয় পাই না। বারবার বলি, বরং আমাদেরকে শাহাদাত টানে, শহীদ মৃত্যু আমাদেরকে আকর্ষিত করে। আবু সাইদ ওয়াসিম মুগ্ধের লড়াই আমাদেরকে মুগ্ধ করে। দীর্ঘ যুগ যুগ ধরে প্রজন্ম আবু সাইদ ওয়াসিম শান্ত মুগ্ধের লড়াইকে ধারণ করে বাংলাদেশ গড়ায় লড়াই করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এই লড়াইকে শ্রদ্ধা সম্মান করবার জায়গায় বিএনপি সরকারকে আরো পজিটিভ হয়ে, ইতিবাচক হয়ে এগিয়ে আসবার অনুরোধ জানাই। একই সাথে বলতে চাই, এইখানে তরুণ বৃদ্ধ প্রজন্ম সবাই আছেন। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানের শুরুতে আমরা বলেছিলাম কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখছি ওই বাপের ছেলে, ওই বাপের মেয়ে, ওই পরিবারের সন্তান বিসিবিকে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, মির্জা আব্বাসের ছেলে, এই নেতার ছেলে, ওই নেতার ছেলে, এই পরিচয়ে বসিয়ে দিয়ে পরিবারতন্ত্র কায়েম করে বাংলাদেশের জনগণের অধিকার ক্ষুণ্ণ করবেন। আমরা বেঁচে থাকতে এটা মেনে নিব না। এনসিপি এই ধরনের দলীয়করণ এবং পারিবারিকীকরণের রাজনীতিতে বিশ্বাস করে না। এনসিপি আপনাদের মালিকানা আপনাদেরকে বুঝিয়ে দিতে চায়। বাংলাদেশ রাষ্ট্রে আমরা যে রাষ্ট্র গঠন করতে চাই, সেই রাষ্ট্র জনগণের হবে। আমার আপনার চিন্তা, মতামত, ইচ্ছা, সিদ্ধান্তের ভিত্তিতে হবে। সুতরাং সেই ইচ্ছা, সিদ্ধান্ত, মতামত, দাবি এবং এই অধিকার আদায়ের দাবির লড়াইয়ে আপনারা রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? এই লড়াইটা বুঝতে হবে। বারবার বলি, অনেকে ভুল করেন যে নিজেদের দেশ গড়বার লড়াই শুধু এনসিপির না, বরং আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা কিন্তু জুলাই আমাদেরকে রাজপথে বাবা হিসেবে রাজপথে পাঠিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করবার জন্য। আমার মায়েরা বোনেরা রাজপথে নেমেছিলেন, নিজেরা শহীদ হয়েছিলেন, জায়নামাজে বসে আপনারা দোয়া করেছেন এই বাংলাদেশ গড়বার লড়াইয়ে। আমরা মনে করেছিলাম হাসিনা থেকে মুক্তি নাই, কিন্তু আপনারা বলেছেন হাসিনাকে মুক্ত করে এই বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়বার লড়াই এখনো থামে নাই। বাংলাদেশ গড়বার লড়াই আপনাদেরকে পাশে চাই। জাতীয় নাগরিক পার্টি এই লড়াই আপনাদের নেতৃত্বে আপনাদের পাশে থেকে লড়তে চায়। এই লড়াই আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, জাতীয় নাগরিক পার্টিকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভিসিটা একটু দেখো, টিভিসিটা সাউন্ডটা একটু ঠিক করে এটা এবার দেন তাকে লাগিয়ে দিতে বলছিলেন। এডে তোমার ওই যে ইতে লাগিয়ে দাও, তারে লাগিয়ে দিতে হবে, অথবা ওই যে সাউন্ড জায়গা আছে ভিডিও আছে তো। কথা বলেন তো, স্টারটা নিয়ে কথা বলেন। আমি বলেছি কথা, আমাকে মুখে করে দিল কিসের জন্য? এই কোন জায়গায় দিছো? সাউন্ড হবে তো মানে? ম্যাগনেট সিস্টেম না, ওটা ম্যাগনেট। ম্যাগনেট লাগিয়ে দেওয়া যাবে। থাকো, কিনে পাবে সমস্যা নেই। দেখে ওইটাই পরে দাও, দেখি আমাকে খুলে দাও। নাও নাও, লাগিয়ে দাও।
তানজিম 4th শ্রেণী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, তোমার আব্বু স্টেজের কাছে খুঁজছে, বাড়ি 16 টাকা, তুমি স্টেজে দেখা করো। এ পর্যায়ে আপনাদের সাথে কথা বলতে আসছেন আওয়ার ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্পতলিটা ঝুলাই ছিল কোনটা আছে? কোনটা? আচ্ছা, সমস্যা নেই। একটা কথা আছে, হোয়াট ইজ গন ইজ গন, ক্যান নট বি রিটার্ন। যেটা চলে গেছে চলে গেছে। এখন ওদের পরিণতি হচ্ছে ওরা বিভিন্ন ভাবে মাঝে মাঝে ফেসবুক লিগ, স্ট্যাটাস লিগ, রাজনৈতিক দলে হয়নি ইমো এবং টেলিগ্রামে চলে গেছে। আমাদের প্রজন্মের আপাতত একটা সফলতা, এই যে পোলাপয়েন্ট গুলো এখানে বসে আছে, এই যে ছোট ছোট পোলাপয়েন্ট গুলা, এরা অন্তত মৃত্যু পর্যন্ত এটা বলতে পারবে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল দাবিদারি একটা গ্রুপকে এরা একটা টেলিগ্রাম লিগে পরিণত করতে পারছে। ট্যাঙ্ক, কামান, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি, টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভব, কোনো কিছুই এই দলটার পতন ঠেকায় রাখতে পারে নাই। এই ছোট ছোট গোলাপান এখন একটা দলরে কেউই পছন্দ করে না। ওদের কথাগুলোকে সবাই মনে করে মুখে যা বলে সবগুলা মিথ্যা বলে। এই দলটা যতই বলুক, টাইম ফ্রেম দিক, মনে রাখতে হবে, যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে 80 বলে কখনো। ওই দিন শেষটা গান আছে না, 80 বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে, বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে, কোনো লাভ নাই। আচ্ছা, ওদের বিষয়ে কথা বলাটাই মনে করে আমাদের লস। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ করতে হবে। কাদের জন্য? এই ছেলেগুলোর জন্য, আমাদের জন্য। মনে রাখতে হবে, এই যে পুলিশগুলা ধরে দাঁড়ায় আছে না, আমাদের নিরাপত্তা দিচ্ছে ওদের জন্য, ওদের পোলাপানের জন্য। কারণ এই পুলিশরাও তারাও ভালো নাই, 18-20 হাজার টাকা বেতন পায়, বেতন পায়া তাদেরকে ডিউটিতে পাঠায়। ধরেন একটা মরা লাশ ভেসে উঠছে, এপাশে কি নদী যেন আছে, মাথাভাঙা নদীতে একটা লাশ ভেসে উঠছে, পুলিশকে ফোন দিলেন যে ভাই লাশটা উঠাই নিয়ে যান। পুলিশ লাশটা উঠাইতে গেল গাড়ি নিয়ে, ওই লাশটা পোস্টমর্টম করাইতে গেল, ওই লাশটার যত আনুষঙ্গিক খরচ, এই খরচ কে দিতে হয় জানেন? পুলিশ তার নিজের পকেট থেকে দিতে হয়। পুলিশের এটার জন্য আলাদা কোনো ফান্ড নাই। পুলিশ যখন তার উপরের কর্মকর্তাকে বলে যে এটার জন্য আমাকে ফান্ড দেন, কারণ আমি মাথাভাঙা নদীতে যাব, ওখান থেকে লাশটা উঠাবো, হসপিটালে নিয়ে যাব, পোস্টমর্টম করাবো, এরপরে বাসায় দিব, এটা কি এমনি এমনি হয়ে যায়? এটা গাড়ি লাগে না? এটা খরচ আছে না? হসপিটাল খরচ আছে না? তখন পুলিশটা ঊর্ধ্বতন কর্মকর্তা বলে এটা ম্যানেজ করে নাও। কি করে নাও? ম্যানেজটা কিভাবে করে? তখন আপনার আমার পকেট থেকে কি করতে হয়? ম্যানেজ করতে হয়। আমরা পুলিশের জন্য বাংলাদেশটা পরিবর্তন চাই। এই যে মানুষগুলা, এরা কখনো স্কুলে গেলে ওদের কোনো মন্ত্রী ওদেরকে বলবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওদের কোনো মন্ত্রী বলবে না যে তুমি অমুকের পিছনে রাজনীতি করতে হবে, তুমুকের পিছনে রাজনীতি করতে হবে, বরং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এদেরকে বলা হবে, এই শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। অথচ আমাদেরকে কি বলা হয়? তোমরা অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা, অথচ নিজের ছেলে মেয়েদেরকে রাখছে বিদেশে। আমাদের একটা মাননীয় শিক্ষামন্ত্রী আসছেন, এই পর্যন্ত উনি সংসদে ক্ষমা চাইছেন, কিন্তু কি পরিমাণ একটা মানুষ সাইকো হইতে পারে, উনি সংসদে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের উপর এটার প্রতিশোধ নিয়েছেন। আপনি প্রশাসনের ব্যর্থতা,
আপনার নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনি কলেজের নিরীহ শিক্ষকদের উপর আপনি চাপিয়ে দিয়েছেন, এবং আপনি আপনার যেই আইনের আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই শিক্ষকদেরকে আপনি পোস্টিং করাই দিয়েছেন। ওই দিন শেষে ডাক্তার এবং শিক্ষক এই দুইটা নিরীহ শ্রেণী আছে, না পারলে গিয়ে ওদেরকে ধরে পিটাও। ক্ষমতাহীন শ্রেণী। মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি। সুতরাং মানুষের প্রত্যাশা নিয়ে আসছেন, এই নিরীহ শিক্ষকদেরকে আপনি যেভাবে আপনার ক্ষমতার অপব্যবহার দেখাইয়া তাদেরকে আপনি ট্রান্সফার করাইছেন, এবং নিজের দায়িত্বের জন্য বরং আপনার পদত্যাগ করা উচিত। আমরা হতাশ হয়েছি সবাই, এখানে যারা যারা আছে, যেমন ওনার বিরুদ্ধে বক্তব্য দিলে এখন আমার এলাকার স্কুল কলেজের কাজ বন্ধ করাই দিবে, এই পরিমাণ সাইকো। কিন্তু মিলন সাহেব, আপনারা যারা আছেন, এটা মনে রাখেন না, সিজন একরকম যায়। কাজ বন্ধ করাইছেন, করাবেন, ফোন দিয়া বলে দিবেন আমাকে হেল্প না করতে, কিচ্ছু আসে যায় না। কারণ মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে, দিন শেষে আমরা তাদের পক্ষে কাজ করি। ফোন দিয়ে মনে করাই দেন, ফোন দিয়ে বলে দেন যে হাসনাতকে যেন হেল্প না করা হয়। 6 মাস তো চলে গেছে, এবং এই 6 মাসের মধ্যে অনেক অপকর্ম করছে। যাই হোক, দায়িত্ব আমাদেরকে নিতে হবে, মনে রাখতে হবে আপনার এই সুযোগ আর দেয়া যাবে না। এখানে তরুণ আপনারা যারা আছেন, আগে কি হইতো, নেতা সুসময়ে দেশে ফিরে আসতো, যেমন এই লাস্ট 1-1.5 বছর অনেকে দেশে নতুন করে ফিরে আসছে, এবং তারা যে ফিরে আসছে সাথে করে তাদের সন্তানদেরকেও নিয়ে আসছে। বাপ এখন এমপি, ছেলে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, আছে না এরকম? বাপরে দায়িত্ব দিছে আবার আরেকটা, নিজে এমপি, বাপে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, ছেলেকে দিয়ে দিছে এক কোম্পানি করে, যেটা নামে আছে কিন্তু কোনো জায়গায় নাই। এটা পারিবারিক গ্রুপ অফ কোম্পানিতে পরিণত করছে। আর যে কর্মী যারা মাইর খাইছে, জেলে গেছে, ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী বাসায় আসতে পারে নাই, যুব দলের অসংখ্য নেতা কর্মী বাড়িতে আসতে পারে নাই, এরকম আসছিল না? তারা কিন্তু ঠিকই নেতার ছেলে বিদেশ থেকে এসে নেতা হয়েছে, আর ওই যারা স্যাক্রিফাইস করেছে তারা এখন নেতার ছেলের পিছনে রাজনীতি করতে হয়। মনে রাখবেন, যারা বিভিন্ন প্রোগ্রামে আইসা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন, বিশ্বাস করেন আপনি আমার সাথে লাগালাগি মারামারি করবেন, কিন্তু আপনার নেতা ঢাকায় আমাদের সাথে বসে বিরিয়ানি খায়। আপনি এলাকাতে কর্মীকে মারামারি করেন, আপনারা নিজেদের মধ্যে লাগালাগি মারামারি, কিন্তু নেতা ঢাকা শহরে আমাদের সাথে বসে এক টেবিলে খায়। আপনি কর্মীদেরকে, আপনি কি আরেক দলের কর্মীদেরকে মারতেছেন, অথচ দেখা যাবে আপনার নেতা এবং আরেক দলের নেতা, দুইজনের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে একসাথে হয়। এইভাবে আমাদেরকে, এই প্রজন্মকে আমাদেরকে বোকা বানাইছে। আমরা এখন দেখতে পাই, আমার বয়স মাত্র 27.5, আজকে 2 মাস ধরে 27.5 বলতেছি, তার মানে 2 মাসে হবে, তার মানে 27 বছর 8 মাস। এই 27 বছর 8 মাস ধরে আমরা আগে ভাবতাম কি, হয়তো এই দলগুলা যেমনি মাইকে বক্তব্য দিয়ে বিরোধিতা করে, তারা মূলত আসলে এতই বিরোধী, বিশ্বাস করেন একসাথে মিলে ব্যবসা করে, একসাথে আত্মীয়তা করে। আগে দেখা গেছে কি, অনেক জায়গা আছে, বিএনপি এতদিন বিদেশে যে বাসাগুলো ভাড়া নিয়েছিল, মালয়েশিয়া, লন্ডনে, ওই বাসাগুলোতেই দেখা গেছে তার এলাকার আওয়ামী লীগের নেতারা গিয়ে উঠছে। আর কর্মীরা, দিন শেষে কর্মীরা হচ্ছে প্রতারিত। এখানে যতগুলো মানুষ আসছে সবাইকে এনসিপি করে, আমিও জানি, কেউ বিএনপির আছে, কেউ জামাতের আছে, মাইন্ড করেন না ভাই, দিন শেষে আপনি আমাকে একটা গালি দিবেন, কি লাভ হবে বলেন? আপনার বাসার বাজারটা আমার গালি দিলে হবে না? আপনি আমার একটা গালি দিলেন, ফেসবুক কমেন্টে একটা গালি দিলেন, রাস্তার মধ্যে আমার বিরুদ্ধে একটা মিছিল দিলেন, আপনার মার চিকিৎসার খরচটা জোগাড় হয়? আপনার মার চিকিৎসার খরচটা কিন্তু জোগাড় হয় না। ঠিকই আপনার নেতা, যাই নেতার জন্য আপনি আমার গায়ে হাত তুলতে আসতেছেন,
আপনার মারে দেখা যাবে ফার্মেসি থেকে চিকিৎসা করাইতে পারতেছেন না, কিন্তু সেই নেতা তার নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সে সিঙ্গাপুরে যাবে। কার জন্য বাংলাদেশ আপনি রাজনীতি করেন বলেন? কার জন্য? নিয়মিত চিকিৎসা, চেক আপ, ভালো কথা, নিয়মিত চেক আপের অংশ হিসেবে সিঙ্গাপুর যাবে। আর আপনি গঙ্গানগর মাতৃসায়া ক্লিনিকের নিচে ফার্মেসি থেকে আপনার মায়ের জন্য ওষুধ আনতে পারবেন না। চলেন, বহুত আমরা নেতাদেরকে দিছি, এবার আমরা দায়িত্ব নিই। আমার দেশ, আমার দায়িত্ব। পারবেন কিনা? পারবেন? দেশটা আমাদের, দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। নেতারা আমাদেরকে প্রতারিত করছে। আমরা ভাবছিলাম কি বিএনপির অনেক নেতা মনে অনেক খারাপ অবস্থায় ছিল, অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, হয়তো বাসায় বাজার ছিল না, এটা কর্মীদের মধ্যে অবস্থা ছিল, কিন্তু যারা নেতা তাদের ব্যবসাপাতি ঠিকই ছিল। যেমন সংসদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছিল না, কি বলছে, উনার 4টা গাড়ি, উনার 4টা বাড়ি। ওই সময় ছিল যখন উনি শিলংয়ে কি অবস্থায়, গুম অবস্থায়। এবং এই 16 বছরে ওনার সম্পদ 1 টাকাও কমে নাই, বরং 25 গুণ পর্যন্ত ওনার সম্পদ বাড়ছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল, কিন্তু যুব দলের ইউনিয়নের নেতা কর্মী বাড়িতে আসতে পারে নাই। পারছে? পারছে? জ্বালানি মন্ত্রী, উনার নিজের আত্মীয় আওয়ামী লীগের মন্ত্রী, নিজের মেয়ে বিয়ে করাইছে না, ছেলে বিয়ে যেন করাইছে, তাই না? এক ছেলে শেখ সেলিম, শেখ সেলিম হচ্ছে বেআই। আবার আসেন, তাহলে দিন শেষে ভাই এই যে চাকরিজীবী আছে, এই যে প্রশাসনের ভাইয়েরা, কি বলবো, আপনারা এখন মনে করতেছেন, মনে রাখবেন যে বরাদ্দটা আসলে বিএনপির বরাদ্দ না, এটা জামাতের বরাদ্দ না, এটা এনসিপির বরাদ্দ না, এটা জনগণের বরাদ্দ। আর আপনারা বরাদ্দটা নিয়ে আপনারা উপজেলা বিএনপি সভাপতিকে ডাকান, সেক্রেটারিকে ডাকান, আপনারা আমানতের খেয়ানত করেন, আপনার সন্তানের হক নষ্ট করেন। আপনি স্কুল কমিটি গুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে দিচ্ছেন, যে শিক্ষিত না, যোগ্য না, কিন্তু আপনি যে ইউনো আছেন, আপনার সন্তানকে কিন্তু এই স্কুলে পড়ান না, আপনার সন্তানকে আপনি ঢাকায় রেখে একটা প্রাইভেট স্কুলে পড়ান। এই প্রতারণা আপনারা করবেন না। এই যে প্রশাসন, আমরা আপনাদের শত্রু না ভাই, আমরা চাই একটা বাংলাদেশ গড়ে উঠুক যেখানে স্থানীয় কোন রাজনৈতিক দলের নেতা আপনার সাথে গিয়ে আপনার টেবিল চাপড়িয়ে আপনাকে কথা বলবে না। আপনি মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে চাকরি পেয়ে আপনি এখানে আসছেন, সুতরাং সরকারি যে দায়িত্ব এটা পালন করতে আমরা আপনাকে সহায়তা দিব। কিন্তু আপনি যদি কোন রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হন, তাইলে 5ই আগস্টের কথা আপনি ভুলে যান না। আপনার কাছে মনে হইতে পারে এটা সত্য, হয়তো আমরা নাও করতে পারি, এটা সত্য, আমাদের হয়তো আমাদের কথায় কোটি কোটি মানুষ নাও নামতে পারে, তবে এটা সত্য, কেউ না কেউ ঠিকই দাঁড়াই যাবে, এবং যে দাঁড়াবে হয়তো সে এখন আপনাদের সাথে নিরীহ অবস্থায় আছে। কার ডাকে মানুষ রাস্তায় আসবে এটা আপনারা জানেন না। আবু সাইদ যে রংপুরে দাঁড়াই যাবে সেটা কেউ জানতো না, কোন না কোন আবু সাইদ এখানেও আছে। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, দেশটাকে বহুত খাইছেন জনগণের সাথে প্রতারণা করে। নেতারা ভালো ছিল, দিন শেষে আমরা প্রতারিত হয়েছি। আমরা, আপনি বিএনপি হন আপত্তি নাই, জামাত হন আপত্তি নাই, এনসিপি হন আপত্তি নাই, দিন শেষে নেতারা আমাদেরকে প্রতারিত করেছে। তারা ঢাকা শহরে আত্মীয়তা করে, ব্যবসা করে, তারা আনন্দ ফুর্তিতে সবাই একসাথে ছিল। এখন প্রিয় ভবিষ্যৎ, আপনারা এখানে যারা আছেন, দাদা ভাই আপনাদের নাতি আমরা, চাচা আপনাদের ভাতিজা আমরা, ভাই আপনাদের ভাই আমরা, মারা আপনাদের সন্তান আমরা। পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করতে চাই। তবে ব্যাপারটা এটা না যে এখন চাঁদাবাজি চলে, আমরা চাঁদাবাজদের পরিবর্তন চাই, বরং এই চাঁদাবাজিটা আমি নিজে করতে চাই, এটার পরিবর্তন আমি চাই না, বরং এই চাঁদাবাজিটারই পরিবর্তন চাই। আগে আমরা ভাবতাম কি বিএনপি হয়তো আসলেই, আমি দুঃখিত একটু সময় বেশি নিচ্ছি, আমরা আগে ভাবতাম কি আসলেই মনে হয় বিএনপি স্বাধীন পুলিশ চায়, স্বাধীন মিডিয়া চায়, স্বাধীন নির্বাচন কমিশন চায়। গত 16 বছর ধরে তারা এগুলা বলছে, আমরা ভাবছিলাম আসলেই মনে হয় চায়, বরং এটা না। তাদের আপত্তিটা ছিল কোন জায়গায়, আওয়ামী লীগ দখল করছে,
তারা দখলের বিরুদ্ধে ছিল, তাদের কথা ছিল এটা আওয়ামী লীগ করবেন, এটা আমরা করব। আমরা তো ভাবছিলাম কি দখলই করবে না, কিন্তু ওদের আপত্তিটা কি ছিল এতদিন? এখন দেখলাম আপত্তিটা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল। তারা দখলটা চায়, দলীয়করণ চায়, তবে সেটা হবে বিএনপির নেতৃত্বে। অথচ আমরা তো দখলের বিরুদ্ধে ছিলাম, দলীয়করণের বিরুদ্ধে ছিলাম। একটা পুলিশ এখানে আছে, ডাক দিয়ে জিজ্ঞেস করে দেখেন তো তারা কেউ দলীয় হইতে চায় কিনা? তারা কেউ দলীয় হইতে চায় না, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়। কারণ তাদের কথা শুনবেন না, তাদেরকে বদলি করে দিবে। তাদের কথা শুনবেন না, তাদের প্রমোশন আটকাই দিবে। যাই হোক, আপনাদেরকে আমি কিছু দায়িত্ব দিব আজকে। একা তো সম্ভব না, দেশকে একা পরিবর্তন করা যায়? এটার জন্য সবাইকে দায়িত্ব ভাগ করে নিতে হয়। হাসিনার সময়ে হাসিনা যখন বলতো বিকল্পকে বিকল্পকে, তখন কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বলছিলাম আমরা নিজেরাই আমাদের বিকল্প, বলছিলাম না? ঠিক একইভাবে দায়িত্ব আপনাদেরকে ভাগ করে নিতে হবে। আমরা রায়পুর ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আল মাহমুদ, মোহাম্মদ সবুজ রানা, উনি হচ্ছে সাহারহাট ইউনিয়ন চেয়ারম্যান, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, মোহাম্মদ আব্দুল সালাম পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, ইব্রাহিম হোসেন আমদহ ইউনিয়নে মেম্বার প্রার্থী, গোলাম রাব্বি ধানখোলা ইউনিয়ন মেম্বার প্রার্থী, মোহাম্মদ আমির হামজা কাউন্সিলর প্রার্থী গাংনী পৌরসভা, নাহিদ হাসান দরিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী। এই লোকগুলা এইখান থেকে নির্বাচন করবে। এবার আসেন, অনেকে বলতে পারেন এরা যে ছোট ছোট বলবেন দাড়ি মুছে ওঠে নাই, অনেকের উঠেছে আবার অনেকের ওঠে নাই। আমরা যখন নির্বাচন করতে গেছি আমাদেরকে বলছিলাম আমরা নাকি 500 ভোট পাবো, মেম্বার হইতে পারবো না। আমরা বলতাম, আমার তখন ওসমান হাদি ভাই বেঁচে ছিল, তা আমরা বলতাম টাকা ছাড়া যদি মানুষ 500 ভোটে দেয় এইটাই অনেক বেশি। এখন সারা বাংলাদেশের তরুণ প্রজন্ম যাদের ভোট দেওয়ার বয়স হয়েছে, ভোটে দাঁড়ানোর বয়স হয়েছে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা ভোটের প্রার্থীও হন। 20টা ভোট পান কোনো আপত্তি নাই, 50টা ভোট পান কোনো আপত্তি নাই, 100 ভোট পান এটা হারানা, বরং এটা হচ্ছে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি। মনে রাখবেন, আপনার নেতারা আপনাদেরকে প্রতারিত করেছে, তাদের গালে চপেটাঘাতের জন্য সারা বাংলাদেশের ছাত্র শক্তি, যুব শক্তি, যেমন আমি আমার এলাকায় 144টা ওয়ার্ডে আমি ছাত্র শক্তির ক্যান্ডিডেটকে আমি মেম্বার প্রার্থী করব। পাস করার দরকার নাই, 20টা ভোট পাক, 50টা ভোট পাক, 100টা ভোট পাক, কিন্তু এই প্রজন্মটাকে আমাদের দাঁড় করাইতে হবে, এটা আমাদের দায়িত্ব। শুধুমাত্র দোষ দিয়ে লাভ নাই, আমাদেরকে কাজও করতে হবে। আমরা অনেক দোষ দিয়েছি মানুষকে, এবার আমাদের দায়িত্ব আমরা পালন করব। একরামুল হক ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আছে না, সেই জায়গা থেকে আপনারা এই মানুষগুলাকে আপনারা একটু হেল্প করেন। ওরা পয়সা নিয়ে ভোটের আগের দিন রাতে আপনার দরজায় যাবে না, ভোটের আগের দিন রাতে পয়সা নিয়ে রাতের 2টা 3টার দিকে দরজায় টুকটুক টুকটুক আওয়াজ করে, আর ভিতর থেকে বলে আমরা 10 জন। এরকম হয়েছে না? এই বাংলাদেশ আর ফিরবে না। এরা পায়ে হেঁটে হেঁটে, ওদের জন্য পোস্টার ব্যানার আপনাদের করে দিতে হবে, লিফলেটিং আপনাদের করে দিতে হবে, কর্মসূচি আপনারা পালন করতে হবে। ভাই, হিসাব স্পষ্ট, সে যদি 5 বছর আপনার সেবা করতে চায়, ভোটের আগের দিন রাতে যদি আপনার মালিকানা তার কাছে বিক্রি করে দেন টাকা খেয়ে, তাহলে 5 বছর কি আর মালিক হইতে পারবেন না গোলাম থাকবেন? সহজ হিসাব। ভোটের আগের দিনের মালিক আপনি, এখন মালিকানাটা যদি আগের দিন রাতে বিক্রি করে দেন, আর কি 1 বছর পরে 2 মাস পরে কোন একটা কাজ নিয়ে যখন চেয়ারম্যানের কাছে যাবেন, মেয়রের কাছে যাবেন, সে যখন আপনাকে গোলাম হিসেবে আপনার সাথে আচরণ করবে, তখন কি আর মালিকানা দাবি করতে পারবেন? এটা সহজ হিসাব, খুবই স্পষ্ট হিসাব। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, গোলাম নয় মালিক হন, ভোটের আগের দিনের মালিক হন। ভোটের আগের দিন একদিন মালিক হন, 5 বছর আপনার গোলাম হয়ে ওরা থাকবে। আর ভোটের আগের দিন যদি আপনি মালিকানা বিক্রি করেন, 5 বছর গোলাম হয়ে আপনাকে থাকতে হবে। সিদ্ধান্ত আপনার, মালিক হবেন নাকি গোলাম হবেন। আর ইয়াং প্রজন্ম এখন অনেক সচেতন, তাদেরকে পয়সা দিয়ে
কোক খাওয়াইয়া সিঙ্গারা খাওয়াইয়া তাদেরকে ওয়ার্ক করাবেন, এই বাংলাদেশে আর এখন আর নাই। সেজন্য তরুণ প্রজন্ম, আপনাদেরকে আমরা বলবো না অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা। তোমার বাপের খায়া তোমাকে নেতা হইতে হবে, কোন নেতার গোলাম হওয়া যাবে না। নিজের বাপের খাবো, নিজের বাপের পর্ব। আর অমুকের মানুষ যে বিদেশে বড় হবে, দেশের টাকা হয়তো বিদেশে পাচার করবে, যারা সিজনাল বাংলাদেশে আসবে তাদের পিছনে আমরা রাজনীতি করব, এই বাংলাদেশ আমরা চাই না। আমাদের নিজের পায়ে দাঁড়াইতে হবে, আত্মনির্ভরশীল হইতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হইতে হবে, দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে। আমাদের উমুকের পিছনে তুমুকের পিছনে যেন আমাদেরকে ঘুরতে না হয়। মনে রাখতে হয়, নেতার পিছনে পিছনে ঘুরে নেতা হওয়া যায় না। নিজের যোগ্যতায়, দক্ষতায় নিজেকে সমমহিমায় বড় হইতে হয়। বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই কথাটা বলে অনেকে বক্তব্য দীর্ঘায়িত করে। তো আমাদের সেক্রেটারি আসছেন, এনসিপির জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সেক্রেটারি এবং রংপুর 4 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেন আছেন, উনি বক্তব্য দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর স্থানীয় সরকার নির্বাচনে আপনারা আমাদেরকে একটু সহায়তা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? নির্বাচনের আগে আপনারা ওনাদের জন্য খাটবেন, আর নির্বাচনের পরে ওনারা আপনাদের জন্য খাটবেন। হিসাব সিম্পল, নির্বাচনের আগে আপনাদের জন্য খাটবে, আপনাদের জন্য খরচ করবে, নির্বাচনের পরেও খরচ করবে। এটা কি হয়? এটা কি হয়? আপনার সেবককে আপনার নির্বাচিত করতে হবে নিজের পয়সায়, নিজের খরচে, নিজ দায়িত্বে। যতটা ইউনিয়ন, যতটা গ্রাম, যতটা ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় আপনারা ওনাদের দায়িত্ব নেবেন। আপনারা যদি ওনার দায়িত্ব নেন তাহলে ওনারা আপনাদের প্রতি জবাবদিহিপূর্ণ থাকবে। যেমন আমার দেবিদ্বারের প্রত্যেকটা মানুষের কাছে আমি জবাবদিহিতাপূর্ণ। আমাকে হিসাব দিতে হয়, কারণ আমি টাকা খরচ করে নির্বাচিত হই নাই, জনগণ আমার জন্য খরচ করছে। সুতরাং আমার জন্য যেহেতু খরচ করছে, সেজন্য এখন আমি টাকা দাবি করতে পারি না। কিন্তু আমার যদি টাকা খরচ করতে হইতো তাহলে কিন্তু আমি ঠিকই পয়সা খাইতাম, রাস্তা খাইতাম, কালভার্ট খাইতাম, ইট খাইতাম, মাঝে মাঝে নেতার কানও খাইতাম। বিএনপি নেতা আছে না, কান খাইতে ফেলছে, কানে কামড় দিছে, আছে না? কারণ ওদের তো খাইতে হবে, ক্ষুধা। আমাদের এই ক্ষুধা নাই ভাই, কারণ আমরা জানি প্রয়োজন হলে জনগণ আমাদেরকে টাকা দিবে। যাই হোক, গাঙ্গীবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মানুষগুলোর দায়িত্ব আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, তাদেরকে জিতাই নিয়ে আসা, তাদের জন্য কাজ করার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সর্বশেষ সমাপ্তি বক্তব্য আনছেন জনাব আক্তার হোসেন, এমপি, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাঙ্গীবাসী ভালো আছেন আপনারা সবাই? সেই বিকাল বেলা থেকে প্রস্তুতি নিচ্ছেন, সন্ধ্যা পার হয়ে এখন মধ্যরাতের দিকে আমরা অগ্রসর হয়েছি। কিন্তু তারপরেও শত শত মানুষ এই গাংনী উপজেলায় আপনারা সবাই অপেক্ষা করতেছেন, কথা শুনতেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের ইতিহাসের কথাগুলো বলতেছে, সামনের সম্ভাবনার কথাগুলো বলতেছে মানুষের মুক্তি কিভাবে আসবে সেই কথাগুলা। এই বাংলাদেশটা অর্ধশত বছর হয়ে গেছে স্বাধীন হওয়ার, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাইতে পারি নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনকে আমরা নিরপেক্ষ করতে পারি নাই। এখনো পর্যন্ত বাংলাদেশের সেবাগুলো, নাগরিক সেবা মানুষের কাছে আমরা পৌঁছায় দিতে পারি নাই। সময়ে সময়ে এই বাংলাদেশটা একদল স্বৈরাচারের কাছে গিয়ে কুক্ষিগত হয়ে পড়তো। কিন্তু এই বাংলাদেশে সব থেকে ভয়ঙ্কর একটা শাসন ব্যবস্থা কিছুকাল আগে শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছিল। এমন ধরনের একটা অবস্থা যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা কথা বলতে পারতো না, যারা রাজনীতি করতো বিরোধী দলীয় তারা তো পারতোই না। কিন্তু সাধারণ মানুষও যদি কোথাও একটুখানি কথা বলতো তো তাদেরকে এসে গ্রেপ্তার করা হতো, তাদেরকে ধরে নিয়ে গিয়ে আয়না করে বন্দী করে রাখা হতো, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো। সেই রকম একটা দুঃশাসনের সময়টাতে আমরা বাংলাদেশের মানুষেরা যে ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি, সামনের দিনে বাংলাদেশের মানুষের উপরে আবার কোনো ভোগান্তি আসবে
এইটা বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভাইরা আমার, যখন বাংলাদেশের মানুষের উপরে এই ভোগান্তিগুলো চলছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া সবগুলো রাজনৈতিক দল, তখনকার বিএনপি, তখনকার জামাত, তখনকার গণ অধিকার, তখনকার গণসংহতি, সকল রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কার চেয়েছিল, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, আজ বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার, গণসংহতি, বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসেছিলাম, বিএনপি তো কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন তারা নোট অফ ডিসেন্ট তখন দেয় নাই, তারা তখন জনগণের পক্ষেই অবস্থান নিয়েছিল। কিন্তু এখন যখন তারা বিএনপির সাথে জোট করেছে, বিএনপির সাথে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে, তারপরে এসে তাদের ওয়াদা তারা ভুলে গিয়েছে। বিএনপি যে সুরে কথা বলে, এখন গণ অধিকারও সেই সুরে কথা বলে, গণসংহতিও সেই সুরে কথা বলে। জুরায় সাকিব ভাই সেই দিকে যায়, নুরুল হক নূর ভাইও সেই দিকে যায়। অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথাটা ছিল বাংলাদেশের পক্ষে আমরা সকলে মিলে কাজ করব। আমরা তো সকলে মিলে একটা সমাধানের পথ খুঁজেছিলাম। আপনাদেরকে একটা ঘটনা স্মরণ করায় দেই, অল্প দিনের যে ঘটনা, এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক কমিটি হয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিগুলো ছিল। আমরা সকলে তখন বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সংবিধান দিতে হবে। কিন্তু বিএনপি বলেছিল যে গণপরিষদ না, সংসদের মধ্য দিয়ে সমাধান হইতে হবে। ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে আমরা বসলাম, সকলে মিলে মাঝামাঝি একটা সমাধানে আসলো যে গণপরিষদ হলো না, আবার সংসদের মধ্য দিয়েও যে সমাধান সেভাবে না করে সংসদ সদস্য যারা নির্বাচিত হবে তাদেরকে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সেই সংবিধান সংস্কার পরিষদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে, নতুন করে সংবিধানের ভিত্তিমূল রচনার একটা ক্ষমতা থাকবে। আমরা যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি, গণভোটে যা কিছু পাশ হয়ে আসবে, সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সেগুলোকে কার্যকর করা হবে। দুর্ভাগ্যের বিষয়, এখন তারা আর সংবিধান সংস্কার পরিষদ মানে না, তারা এখন আর গণভোট মানে না। অথচ বাংলাদেশের 70% জনগণ তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছিল। গণভোট এখন আর জনগণের আকাঙ্ক্ষার বিষয় না। গণভোট বাংলাদেশে উৎসবে পরিণত হয়েছিল। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সিদ্ধান্ত এসেছে, গণভোটের সিদ্ধান্ত না মানা হলো জনগণের সিদ্ধান্ত অমান্য করা। জনগণের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশে কেউ জনগণের পক্ষে থাকতে পারে নাই। অতএব আমরা বিএনপি সরকারকে বলবো, যদি বলেন আপনারা জনগণের পক্ষে আছেন, তাহলে জনগণের দেওয়া গণভোটে নয়, সেটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, এই বাংলাদেশ রাষ্ট্রটা আমরা নতুন করে গড়ার স্বপ্ন দেখছিলাম। দুর্ভাগ্যের বিষয়, হাসিনার সময়টাতে হাসিনা ইলেকশনই দিতে চাইতো না। ইলেকশনের নামে ডামি ইলেকশন করত, ইলেকশনের নামে মানুষের ভোটাধিকার হরণ করত, পাতানো নির্বাচন করত। কিন্তু এখন আরো একটা মহামারী চেপে বসেছে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো সেই সময় থেকে তারা দাবি করেছে, সরকার গঠনের 6 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন কবে দেবে সেটা এখনো পর্যন্ত তারা ডেট জানায় নাই। এখন ভোটই দেয় না, ভোট না দিয়ে স্থানীয় সরকারে তাদের প্রতিনিধি বসায়। আপনি গিয়ে দেখেন, এই জেলা পরিষদের যিনি প্রশাসক তিনি বিএনপির দলীয় নেতা। গিয়ে দেখেন অনেক ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদে বিএনপির নেতাদেরকে প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। কয়েকদিন আগে এটা প্রজ্ঞাপন হলো। আবার বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, কোন প্রতিষ্ঠান নাই যেটা তারা দখল করতেছে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দখল করতেছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দখল করতেছে। যত ধরনের সংস্থা আছে যেগুলো নিরপেক্ষভাবে পরিচালনা হওয়া দরকার,
সব সংস্থাগুলো তারা দখল করে বসে আছে। যেখানেই যাবেন সেখানেই তারা দলীয় লোক বসায় দিচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। বিএনপি কথায় কথায় বলে তারা নাকি 31 দফা বাস্তবায়ন করবে। 31 দফার কোন দফায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে? বড় 31 দফায় আপনারা বলেছিলেন বাংলাদেশের সাংবিধানিক সংবিধিবদ্ধ স্বত্বাধিকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনারা নিরপেক্ষ থাকবেন, সংসদীয় স্থায়ী কমিটির মধ্য দিয়ে নিয়োগ হবে। এই ওয়াদা মানুষকে দিয়ে 31 দফার কথা এখনো বলছেন, অথচ 31 দফায় যতটুকু আপনারা বলেছিলেন ততটুকু আপনারা আর পালন করছেন না। অথচ দেশ এবং জাতি 31 দফা থেকে অগ্রসর হয়ে জুলাই সনদ হয়ে গণভোটের মধ্য দিয়ে একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটাকেও আপনারা আর মানছেন না। ভাইরা আমার, এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই বাংলাদেশে নতুন রাজনীতির কথা বলছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে নতুনের রাজনীতির কথা বলছি। এমন একটা রাজনীতি যার মধ্য দিয়ে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাবো। কোন পেশি শক্তির রাজনীতি না, আমরা একটা পলিসি নির্ভর রাজনীতি করব, যেখানে জনগণের মতামত আমরা নেব। জনগণের মতামত নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিটকে আমরা দাঁড় করাবো। একেবারে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, থানা, জেলা, বিভাগ, বাংলাদেশের সংসদ, প্রত্যেকটা জায়গাতে জনগণের অংশীদারিত্ব নিশ্চিত করার যে রাজনীতি, সেই রাজনীতিটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি করে যাবে ইনশাআল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আগামীর জাতীয়, আগামীর স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের এই গাংনী পৌরসভা থেকে আমাদের শাকিল আহমেদ ভাই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা শাকিল আহমেদ ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই শাকিল আহমেদ ভাইকে আপনারা সবাই চেনেন। এই রাস্তাটাতে 100 মিটার জায়গা অত্যন্ত খানাখন্দ ছিল, সংস্কার হইতেছিল না। এই জায়গাটাকে সংস্কার করার উদ্যোগ নিয়েছিলেন আপনাদের শাকিল আহমেদ ভাই। তিনি যখন আপনাদের সাথে আছেন, জনপ্রতিনিধি হওয়ার আগে থেকেই এই গাংনী পৌরসভা, এই গাংনী এলাকার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি যদি জনপ্রতিনিধি হতে পারেন, আপনাদের জন্য সরকারি অফিসে দৌড়িয়ে দৌড়িয়ে এই গাংনী পৌরসভাকে একটা মডেল পৌরসভায় তিনি রূপান্তর করবেন ইনশাআল্লাহ। আপনারা তার জন্য দোয়া রাখবেন, এনসিপির জন্য দোয়া রাখবেন। আমরা আশাবাদী আপনাদের প্রতিনিধি হয়ে এই গাংনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, এটা সফলভাবে সম্পন্ন করবেন আমাদের শাকিল আহমেদ ভাই ইনশাআল্লাহ। আমরা একটা নতুন রাজনীতির কথা বলছি, যেখানে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষেরা তাদেরকে নিয়ে একটা রাজনীতি হবে, যেখানে এমন একটা রাষ্ট্রকল্প দাঁড়ায় যাবে যেখানে বাংলাদেশের মানুষের অধিকারকে আর হরণ করা হবে না। তেমন একটা রাজনীতির স্বপ্ন আমরা সামনের দিনে দেখি। সেই স্বপ্নের সাথে এই গাংনী উপজেলার মানুষেরা, মেহেরপুরের মানুষেরা আপনারা যুক্ত হবেন। আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।